1971-এর 25শে মার্চ অপারেশন সার্চ লাইটের পরপরই ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িটি থেকেই গ্রেপ্তার করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নির্বিচারে স্বাধীনতার স্থপতিকে 290 দিন বন্দী রাখা হয় পাকিস্তানের একটি কারাগারে। রক্তক্ষয়ী সংগ্রাম শেষে 72-এর 10 জানুয়ারি স্বাধীন বাংলায় ফেরেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভোরে সূর্য ওঠার পরপরই স্মৃতিবিজড়িত ধানমন্ডি 32 নম্বরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান হিসেবে তিনি শ্রদ্ধা জানান জাতির পিতার প্রতি। দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়েও ফুল দেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, জাতির পিতার আদর্শচ্যুত হবে না দল, থাকবে মাটি ও মানুষের কাছে। বঙ্গবন্ধুর সততা আদর্শকে আমরা ধারণ করব এবং আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকব, মানুষের কাজে থাকব এবং জনস্বার্থে কাজ করে যাব। তিনি জানান, বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করা বিএনপি ঐক্যফ্রন্ট আজ জনগণের দ্বারাই প্রত্যাখ্যাত। বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি একথা যাদের নেতারা বলেন, তারা বঙ্গবন্ধু প্রতি তাদের বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা আছে এটা আমরা মনে করি না। আর জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, আন্দোলনেও প্রত্যাখ্যান করেছে, নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। এখন তারা কি আন্দোলন করবে, কি কর্মসূচি দেবে, এটা তাদের ব্যাপার। আমরা শুধু এটুকু বুঝি, তাদের ডাকে জনগণ সাড়া দেবে না। পরে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্বাধীনতার মহানায়কের প্রতি সম্মান জানাতে মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু ভবনের প্রাঙ্গণ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা পুরো বিশ্বকে অবাক করেছে বলে মন্তব্য করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় রাজনৈতিক সংকট সমাধানে আবারও সংলাপের আহ্বান জানান ডক্টর কামাল। বঙ্গবন্ধুকে পেয়ে যাওয়া, এটা না হলে তো স্বাধীনতাকে সুসংগত করা প্রায় অসম্ভব হতো। উনি এসে যাওয়াতে ফুল জিনিসটা একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসলো। উনি যদি না আসতেন, আমার তো মনে হয় স্বীকৃতি ঝুলতে থাকো অনির্দিষ্টকালের জন্য। রাষ্ট্র, একটা নতুন রাষ্ট্রকে সেই সুসংগত করার জন্য যেসব করণীয় ছিল দ্রুত হয়ে গেল, এবং অনেকেই বলছে যে আমরা বিশ্বাস করতে পারি না যে এত দ্রুত তোমরা কিভাবে সব করলে। আর ওই কয়েক মাসের মধ্যে সারা পৃথিবীর প্রায় সব দেশে স্বীকৃতি আমরা পেয়ে গেছি। উচ্চ আদালতের হস্তক্ষেপের পরেও অগ্রগতি নেই বেসিক ব্যাংকের 4,000 কোটি টাকার ঋণ কেলেঙ্কারির 56 মামলার। তদন্তে ধীর গতির কারণে জামিনে বের হয়ে যাচ্ছেন আসামিরা। দুদক সচিব বলছেন, অপরাধের মূলে যাওয়ার কারণেই এই সময় লাগছে। দুদক আইনজীবী বলছেন, জামিন ঠেকাতে আইনি লড়াই করছেন তারা। রিপোর্ট আফজাল হোসেনের। বেসিক ব্যাংক, যেখানে উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাংকটাকে লুট। রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের 4,000 কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় 56টি মামলা হয়, আসামি করা হয় 156 জনকে। কিন্তু 3 বছরেও একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি দুদক। এই সুযোগে জামিনে বের হয়ে যাচ্ছেন আসামিরা। তদন্তে গড়িমসির কারণে সবশেষ গত 18 মে 56 মামলার 8 তদন্ত কর্মকর্তাকে ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান উচ্চ আদালত। 60 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়। আদালতের বেঁধে দেওয়ার সময়ও পার হয়েছে অনেক আগেই। তবুও তদন্ত ঝুলে আছে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু এবং তৎকালীন পরিচালনা পর্ষদকে আসামি করা না করা নিয়ে। দুদকের আইনজীবী বলছেন, তদন্তে ধীর গতির সুযোগে আসামিদের জামিনে বের হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন দুদক। ফিনান্সিয়াল ক্রাইম, অনেকগুলি ডকুমেন্ট থাকে, অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকে। ব্যাংক ডকুমেন্টগুলো কম্পেয়ার করতে হয়, কম্পেয়ার করে স্টেটমেন্টের সঙ্গে মেলাতে হয়। এগুলো সময় তো লাগবেই। একটা মানুষ কতদিন কাস্টডিতে থাকবে, তুমি চার্জশিট দিতে পারছো না। আদালতের এই জিনিসগুলো মাথায় রেখে দুর্নীতি দমন কমিশন, আমার মনে হচ্ছে তদন্ত এখন শেষ পর্যায়ে, বেশি দিন লাগবে না। আর দুদক সচিব জানান, অপরাধের গভীরে যাওয়ার কারণে তদন্ত শেষ করতে সময় লাগছে। বড় অঙ্কের এই দুর্নীতির মামলা, সেহেতু এটা যে সময়টা আইনে আছে সেই সময়টা লাগছে। আমাদের
যে অনুসন্ধানকারী তদন্তকারী কর্মকর্তা ওনারা এটা গভীরে গেছেন, সেজন্য একটু সময় লাগছে। ঋণ কেলেঙ্কারির মতো অপরাধের আসামিরা ছাড়া পেলে ব্যাংকিং খাত আরও অপরাধ প্রবণ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। প্রক্রিয়াতে যদি দীর্ঘসূত্রিতা থাকে, কেসগুলো যদি স্থগিত থাকে এবং ডিলে করার একটা প্রবণতা থাকে, তাহলে কিন্তু আরও বেশি নতুনদের এই ধরনের অপরাধ করা বা পুরাতন যারা আছে তাদের আরও বেশি অপরাধ প্রবণ হয়ে যাওয়া, ব্যাংকিং খাতকে আরও বেশি অপরাধ প্রবণ করে ফেলা, বা এই যে ঋণ কেলেঙ্কারির মতো ঘটনাগুলো আরও বেশি ঘটার আরও প্রবণতা তৈরি হবে। ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফেরাতে ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় নির্দিষ্ট তারিখের মধ্যেই ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে এ ঘটনায় আরসিবিসির সাবেক ম্যানেজার মায়া সান্তোস দে গুইতোকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ফিলিপিন্সের এক আদালত। অর্থনীতিবিদরা বলছেন এর মাধ্যমে চুরি যাওয়া পুরো অর্থ ফেরত পাবার পথ সহজ হয়েছে। 2016 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে গঠন করা হয় কয়েকটি কমিটি। সহযোগিতা নেওয়া হয় সিআইডি, এফবিআই সহ বিশ্বের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার। সে সময় হ্যাকিং এর মাধ্যমে চুরি হয় 10 কোটি 10 লাখ ডলার। এর মধ্যে 8 কোটি 10 লাখ ডলার ফিলিপিন্সে এবং বাকি 2 কোটি ডলার যায় শ্রীলঙ্কায়। এ ঘটনায় চূড়ান্ত পদক্ষেপ নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন পাওয়ায় ফেব্রুয়ারির মধ্যেই মামলা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন, তাই না? আমাদের এটা চলছে হলো জানুয়ারি চলছে, নিশ্চয় তার ফেব্রুয়ারির আগেই নিশ্চয় তারা এরকম একটা মামলা করবে এবং সেই ক্ষেত্রে তাদের সবকিছু প্রস্তুতি তাদের আছে। তার আগে সার্বিক তথ্য আমাকে বিএফআইও থেকে আমার জানা গেছে, সমস্ত ক্ষেত্রেই তাদের প্রস্তুতি আছে, যে কোনো সময়ই তারা ওই ডেডলাইনের আগেই তারা একটা মামলা করে ফেলে। এদিকে অর্থ চুরি ঘটনায় জড়িত আরসিবিসি সাবেক ম্যানেজার মায়া দে গুইতোকে অভিযুক্ত করার প্রায় 2 বছর পর বৃহস্পতিবার ফিলিপিন্সের মাকাতি শহরের আঞ্চলিক আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। 8টি অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটি ধারায় 4 থেকে 7 বছর করে অর্থাৎ 32 থেকে 56 বছর কারাদণ্ড এবং 10 কোটি 90 লাখ ডলার জরিমানা করা হয়। অর্থনীতিবিদরা ফিলিপিন্সের আঞ্চলিক আদালতের রায়ের ঘটনাকে অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক মনে করলেও তারা বলছেন বাংলাদেশের প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও আইনি জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নিঃসন্দেহে এইটার সাথে যে একটা দুর্নীতি এবং এটার সাথে যে একটা অপরাধ জড়িত ছিল, এটা তো পরিষ্কারভাবে সামনে এসেছে। বাংলাদেশের তদন্তের ফলে কি রিপোর্ট আসলে এটা এখনো আসলো না। ফলে আমাদের যে আইন প্রয়োগের ব্যাপারে যে দীর্ঘসূত্রিতা, সেই সমস্যাটা কিন্তু আমাদের প্রকট হয়ে যাচ্ছে। চুরি যাওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কা থেকে 2 কোটি ও পরে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ও 2 দেশের যৌথ তৎপরতায় বাংলাদেশে ফেরত আসে আরও 1 কোটি 45 লাখ ডলার। বাকি আছে 6 কোটি 65 লাখ ডলার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুনের মামলায় প্রধান আসামি ওয়াসিম গ্রেপ্তার। পুলিশের কাছে দোষ স্বীকার, ডিএমপির ব্রিফিং। ভিগো ইলেকট্রিক কন্ডুইট পাইপ, থাকুন ভাবনাহীন, হ্যাসেল ফ্রি লাইফ। আজ থেকে এই খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনতে ব্যাংক মালিকদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। একই সঙ্গে ঋণ খেলাপিদের একটি তালিকাও চেয়েছেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের ব্যাংক মালিকদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় খেলাপি ঋণের পরিমাণ কমাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান ব্যাংক মালিকরা। 2009 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। আর গত সেপ্টেম্বর মাস শেষে খেলাপি ও অবলোপন সহ মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,34,000 কোটি টাকা। এ অবস্থায় খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনতে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বৈঠকে বসেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। বৈঠক শেষে ব্যাংক মালিকরা জানান, অর্থমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলতি মাসের মধ্যেই খেলাপি ঋণ শ্রেণীকরণের কাজ শেষ করা হবে। যে টাকা নিয়ে চলে গেছে আর টাকা দিচ্ছেন না, আবার অনেকে খুব ভালো ব্যবসা করছেন 10টি বছর, বাট হঠাৎ করে ওনার ব্যবসা খারাপ হয়ে গেছে, হয়তো মরে গেছে বা শিল্প কারখানা আগুন লেগেছে, এইরকম আমরা ক্লাসিফাই করবো। এটাকে ক্লাসিফাই করবে
করার পর আমরা বসবো নিজেরা আগে, তারপর আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে যাব, মাননীয় গভর্নর সাহেবের কাছে যাব। ক্যাটাগরিক্যালি এই ক্লাসিফিকেশনটা আমরা এই মাসের মধ্যে করে ফেলতে, এটা করা আছেই। এর আগে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান খেলাপি ঋণ নিয়ে উদ্বিগ্ন নন তিনি। আজকের পরে আর নন পারফর্মিং লোন 1 টাকাও বাড়বে না, এবং সেটা কিভাবে আমরা বন্ধ করবেন, কিভাবে আমরা টেক কেয়ার করবেন, কিভাবে ম্যানেজ করবেন আপনাদের নন পারফর্মিং লোন, সেটা আপনাদের ব্যাপার। নন পারফর্মিং লোন যেহেতু হয়ে গেছে, কি পরিমাণ হয়েছে, কার কোন ব্যাংকে কত আছে, সেটা তারা নিজেরাই আমাকে রিপোর্ট দিবেন, কার কাছ থেকে টাকা পাওয়া যাবে, কবে থেকে পাওয়া যাবে, এবং সেখানে কতটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, কতটা ইন্টারেস্ট, আর সেটা আমরা রিকনসাইল করবো আমাদের ব্যাংকিং ডিভিশনের যে ফিগার আছে তাদের সাথে এবং সেন্ট্রাল ব্যাংকের ফিগারের সাথে। ঋণ খেলাপিরা ব্যাংকের মাধ্যমে টাকা পাচার করলে তা ফেরত আনতে ব্যাংক মালিকদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।